রাজধানীতে ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনারদের বুস্টার ডোজ দেওয়া শুরু। পরীক্ষামূলকভাবে ফাইজারের টিকা নিলেন 5 মন্ত্রীসহ 30 জন। পর্যায়ক্রমে শুরু হবে সারা দেশে। বর্ডার গার্ডকে আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। বিজিবি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাহিনীর সদস্যদের চেইন অফ কমান্ড মেনে চলার নির্দেশ। বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিতে দুই দেশের সমঝোতা স্মারক সই। নিয়োগকর্তা বহন করবেন নেয়ার সব খরচ। সর্বনিম্ন মজুরি প্রায় 25,000 টাকা। সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। দেশে শুরু হলো কোভিড টিকার বুস্টার ডোজ প্রয়োগ কার্যক্রম। উদ্বোধনী দিনে বুস্টার ডোজ নিয়েছেন সরকারের গুরুত্বপূর্ণ 5 মন্ত্রী সহ কমপক্ষে 30 নাগরিক। অ্যাপ উপযোগী করার পরপরই SMS এর মাধ্যমে ষাটোর্ধ্ব নাগরিক ও ফ্রন্টলাইনারদের ধাপে ধাপে জানিয়ে দেওয়া হবে বুস্টার ডোজ দেওয়ার তারিখ। তবে টিকার কোনো সংকট হবে না বলে জানান নীতি নির্ধারকরা। জয় বাংলা। রুনু ফেরোনিকা কস্তার জয় বাংলা ধ্বনিতে আবারও দেশের কোভিড টিকা কার্যক্রমে নতুন মাইলফলক, যার মাধ্যমে হয়েছিল দেশের কোভিড টিকা প্রয়োগের শুরু। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সেই নার্সের দেহে প্রয়োগের মাধ্যমে শুরু হয় বুস্টার ডোজের যাত্রাও। দিতে পেরেছে জন্য আমার খুব খুশি লাগছে। দেওয়ার সময় কোনো ব্যথা পাইনি এবং তাতে আমার কোনো সমস্যা হচ্ছে। সপ্তাহের মধ্যে আমাদের প্রস্তুতি সম্পন্ন হবে। প্রস্তুতি সম্পন্ন হলেই আমরা টিকা দেওয়া শুরু করব এবং সেই ক্ষেত্রে আমরা যেভাবে দিয়েছি আগেও SMS এর মাধ্যমে, এখনো SMS এর মাধ্যমেই সবাইকে জানানো হবে। ইন্টারন্যাশনাল এক্সপার্টদের সাথে আরও যোগাযোগ রাখতে বলা হচ্ছে যে কিভাবে আপনার কোন প্রোটোকলে আমরা বুস্টারটা দিব। শিক্ষকদের, ছাত্রছাত্রীদের যেটা আমরা দিচ্ছি সেটাও চলমান থাকবে। আমাদের যে প্রোগ্রাম করি, যে প্রোগ্রামের মাধ্যমে যেটা আমরা করি সেটাও চলমান থাকবে। কোনো জায়গায় কোনো কিছু ব্যাহত হবে না। যেহেতু আমাদের যথেষ্ট বুস্টার মজুদ আছে, যথেষ্ট ঔষধ ভ্যাকসিন আছে, সুতরাং আমরা এইটা দেওয়া শুরু করেছি বুস্টারটা। আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বিজিবিকে গড়ে তোলা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই বাহিনী এখন ত্রিমাত্রিক। সকালে বিজিবি দিবসে পিলখানায় আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। সরকার প্রধান বলেন, দেশপ্রেম ও সততা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। কোনো অবস্থাতেই যেন বাহিনীর চেইন অফ কমান্ড বা শৃঙ্খলায় ব্যাঘাত না ঘটে, সেদিকেও বিশেষভাবে নজর দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সীমান্ত সুরক্ষায় নিয়োজিত 200 বছরের বেশি পুরনো এই আধা সামরিক বাহিনী। সময়ের পরিক্রমায় সংস্কারের নানা পথ অতিক্রম করে এই বাহিনীটি এখন পরিণত হয়েছে ত্রিমাত্রিক ও প্যারামিলিটারি হিসেবে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বিজিবি দিবস উপলক্ষে রোববার সকালে সদর দপ্তর পিলখানায় ছিল বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এতে যোগ দিয়ে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে এই বাহিনীর উন্নয়নে সরকারের পদক্ষেপ তুলে ধরে বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেন, আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বিজিবিকে গড়ে তুলতে সব কাজ অব্যাহত রেখেছে সরকার। জানান, সীমাবদ্ধতা সত্ত্বেও সফলতা কম নয় বিজিবির। বিজিবি এখন জল, স্থল ও আকাশ পথে দায়িত্ব পালন করতে সক্ষমতা অর্জন করেছে। হেলিকপ্টার সংযোজনের মাধ্যমে বাহিনীকে আমরা ত্রিমাত্রিক বাহিনীতে হিসেবে গড়ে তুলেছি। এ বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে ঝুঁকিপূর্ণ সীমান্তে স্মার্ট ডিজিটাল সার্ভেলেন্স অ্যান্ড টেকনিক্যাল রেসপন্স সিস্টেম স্থাপন ও সম্প্রসারণ করা হয়েছে। সীমান্ত রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় বিজিবির ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। স্মরণ করিয়ে দেন বাহিনীর শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সম্পর্কেও। সীমান্তে নিরাপত্তা রক্ষা সহ চোরাচালান, মাদক পাচার ও নারী শিশু পাচার রোধে আপনারা সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা ও দেশ গঠনমূলক কাজে আপনাদের ভূমিকা প্রশংসনীয়। দেশপ্রেম, সততা, শৃঙ্খলা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। কখনো শৃঙ্খলা ব্যাঘাত ঘটাবেন না, তাতে নিজেদেরই ক্ষতি হবে। চেইন অফ কমান্ড মেনে চলবেন। কর্তৃপক্ষের আদেশ মেনে চলা প্রতিটি শৃঙ্খলা বাহিনীর অবশ্য কর্তব্য। পরে বিজিবি দিবস উপলক্ষে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 8 বিজিবি সদস্যকে প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুভ উদ্বোধন ঘোষণা করছি। এছাড়া পিলখানায় নবনির্মিত সীমান্ত সম্মেলন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সবশেষ বিজিবিতে সংযোজিত বিভিন্ন সরঞ্জাম, বুলেট প্রুফ এপিসি, এটিভি সহ সীমান্ত রক্ষার আধুনিক কৌশল সম্পর্কেও বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয় বাহিনীর সক্ষমতা।
দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রায় 4 বছর পর বাংলাদেশ থেকে আবারও কর্মী নিতে সমঝোতা স্মারকে সই করেছে মালয়েশিয়া। কুয়ালালামপুরে আজ দুপুরে এই স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এবং এম সারবানান। সর্বনিম্ন মজুরি প্রায় 25,000 টাকা বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। দেশটিতে নেয়ার সব খরচ বহন করবে নিয়োগকর্তা। কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ায় প্রায় 4 বছর ভিসা বন্ধ থাকার পর আবারও কাজের সুযোগ মিলতে যাচ্ছে বাংলাদেশিদের। কর্মী নিতে রোববার কুয়ালালামপুরে সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম সারাবানান। চুক্তিতে কর্মীদের বাধ্যতামূলক বিমাসহ বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃক্ষরোপণ, বাগান, কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি ও খনন, নির্মাণ এবং গৃহকর্মী নিয়োগের জন্য উন্মুক্ত হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী। মালয়েশিয়ায় সর্বনিম্ন মজুরি 1200 রিঙ্গিত হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। দুর্নীতিসহ নানা অভিযোগ তুলে 2009 সালে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। এরপর 2018 সালে প্রবাসী এক বাংলাদেশি ব্যবসায়ীর নেতৃত্বে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগ সাজশে একটি চক্র 10 এজেন্সিকে নিয়ে সিন্ডিকেট করে শ্রমিকদের কাছ থেকে 2 বছরে 200 কোটি রিঙ্গিত হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। আবারও বন্ধ হয়ে যায় জনশক্তি রপ্তানি। গেল সপ্তাহে মালয়েশিয়ার মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ থেকে আবারও শ্রমিক নেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়। এরই প্রেক্ষিতে মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে রোববার ভোরে মালয়েশিয়ায় পৌঁছান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সহ বাংলাদেশের প্রতিনিধি দল। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। সময় সংবাদে আরও থাকছে, সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপে সন্ধ্যায় বাংলাদেশ নারী ফুটবল দলের ফাইনালে ওঠার লড়াই। লঙ্কানদের হারাতে প্রস্তুত ছোটনের দল। টানা 3 দিনের ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে প্রায় 400 কোটি টাকার ব্যবসা হয়েছে। পাশাপাশি চলতি বছর রেকর্ড সংখ্যক পর্যটকের সমাগম ঘটেছে এখানে। হোটেল কর্তৃপক্ষ বলছে নিরাপত্তা বাড়ানো গেলে আরও বেশি ভ্রমণে আগ্রহী হবেন বিনোদন প্রেমীরা। এবার বিজয় দিবস ও সাপ্তাহিক মিলে টানা 3 দিনের ছুটিতে কক্সবাজারে ছুটে আসেন 5 লাখের বেশি ভ্রমণ পিপাসু। সাগরের নীল জলরাশিতে মেতে ওঠেন তারা। ওয়াটার ও বিচ বাইকের পাশাপাশি চড়েছেন ঘোড়াতেও। আর প্রিয় মুহূর্তগুলো বন্দি করেছেন ক্যামেরার ফ্রেমে। পাশাপাশি কেনাকাটায় ব্যস্ত ছিলেন সৈকত পাড়ে বার্মিজ পণ্যের দোকান, আচার, সুটকি ও সামগ্রীতে দোকানে। ফলে ব্যস্ত সময় পার করেছেন দোকানদাররাও। তারা বলছেন আশানুরূপ ব্যবসা হয়েছে তাদের। প্রচুর পরিমাণে আল্লাহ দেশের বেচা কিনা ভালো হইতেছে, আমাদের প্রত্যাশার চাইতে বেশি ব্যবসা হয়েছে। যেখন 12-13 হাজার টাকা করে ভাড়া হতো ডেলি, এখন আমরা 2-3 দিনে 70-80, কেউ 1 লাখ টাকারও ব্যবসা করেছে 3 দিনে। টানা ছুটিতে 450 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউস ও কটেজ ছিল মানুষের ঠাসা। অনেকে রুম না পেয়ে রাত্রি যাপন করেছেন বাসে। তাই আগামীতে ব্যবস্থাপনা ও নিরাপত্তা আরও বাড়ানো গেলে আরও বেশি মানুষ সৈকতের শহরে ভ্রমণে আগ্রহী হবেন বলে মনে করে হোটেল কর্তৃপক্ষ। প্রশাসন অবশ্যই আছে পজিটিভ এবং টুরিস্ট পুলিশও আছে পজিটিভ। আমার মনে হয় তাদের আরেকটু লোকবল বাড়ালে কিন্তু তারা কিন্তু জিনিসটাকে কিন্তু আরও এক্সপ্লোর করতে পারে। আর চেম্বারের পরিচালক জানালেন রেকর্ড পর্যটক আগমনে 3 দিনে 400 কোটি টাকার ব্যবসা হয়েছে। আর অব্যবস্থাপনা দূর করতে সবাইকে সমন্বয় করার পরামর্শ তার। এবারে মিসম্যানেজমেন্টটা এটা অনাকাঙ্ক্ষিত। আশা করি ভবিষ্যতে যাতে এটা না হয়, এটা আমি সকল গভর্নমেন্টের সকল ডিপার্টমেন্ট এবং আমাদের ব্যবসায়ী সকল সংগঠন এবং যারা ব্যবসায়ী আছেন তারা সমন্বয় করে নেবেন যাতে এই সমস্যাগুলো, এই অসুবিধাগুলো আর যাতে রিপিট না হয়। পর্যটন নগরী কক্সবাজারে সৈকতের পার ঘেঁষে রয়েছে 1000-এর বেশি বার্মিজ পণ্যের দোকান। রয়েছে সহস্রাধিক ফটোগ্রাফার, ওয়াটার ও বিচ বাইক চালক, কিটকট ব্যবসায়ী এবং হকার। বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চলছে কলকাতার সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ। করোনা বিধি মেনে নেওয়া হচ্ছে ভোট। সকাল থেকে ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। তবে বেশ কিছু স্থানে ভোট গ্রহণ নিয়ে অভিযোগ তুলেছে বিরোধী বিজেপি শিবির। যদিও শাসক তৃণমূল কংগ্রেস উড়িয়ে দিয়েছে এসব অভিযোগ। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় সুব্রত আচার্যের রিপোর্ট।
চলতি বছরের মে মাসেই এক দফায় ভোট দেখেছে কলকাতা সহ পশ্চিমবঙ্গবাসী। বিধানসভার পর কলকাতার ভবানীপুর উপনির্বাচনও দেখেছেন নগরের বাসিন্দারা। পরপর দুটো ভোটের পর আবারও নির্বাচন। এবার ভোট হচ্ছে কলকাতা সিটি কর্পোরেশনে। স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ কোনো রকম বিরতি ছাড়াই চলবে সন্ধে 6:30 পর্যন্ত। নির্বাচন কমিশন জানায় করোনা বিধি মেনেই চলছে সব কার্যক্রম, আর যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর রয়েছে কলকাতা পুলিশ। চলমান ভোটে সার্বিক পরিস্থিতি নিয়ে খুশি ভোটাররা। লাইনে দাঁড়াতে হয়নি, মোটামুটি ফাঁকাই আছে এবং খুবই ধীরে সুস্থেই ভোট দিলাম। শান্তিপূর্ণ ভোট হয়েছে, কোনো লাইনও পড়েনি, কোনো ঝামেলাও নেই। মাস্ক দিয়েছে, স্যানিটাইজ করে দিয়েছে, সব দিয়েছে। আমাদের এখানে শান্তিপূর্ণভাবে ভোট হয়, গন্ডগোল হয়। এই উৎসব যেন একদম শান্তিতে হয়, এই উৎসব যেন মানুষের রক্তে রক্তাক্ত না হয়। এই উৎসব গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ উৎসব। সমস্ত নেতৃবৃন্দ কর্মীরা অক্লান্ত পরিশ্রম তারা করেছে। মানুষ ভোট দিয়েছে, যা কথা বলছে তাতে আমি বুঝতে পারছি যে উন্নয়নের পক্ষে ভোট দিচ্ছে। এদিকে নির্বাচন কমিশনের কাছে ভোটের প্রথম 5 ঘন্টায় 100-ও বেশি অভিযোগ জমা পড়েছে। বিধানসভা ভোটে যেরকম দীর্ঘ লাইন দিয়ে ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছিলেন, কলকাতা কর্পোরেশন নির্বাচনে সেই চিত্রটি কিন্তু দেখা গেল না। কলকাতার 56 নম্বর ওয়ার্ড থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। অনূর্ধ্ব-19 নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর। নিজেদের চতুর্থ ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সমীকরণ বলছে লঙ্কানদের হারাতে পারলেই ফাইনালে পৌঁছে যাবে ছোটনের দল। দলগত পারফরমেন্স উপহার দিয়ে শিরোপার দোরগড়ায় যেতে বদ্ধপরিকর মারিয়া মান্ডা মনিকারা। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের এবারের আসর রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়ায় 2 টেবিল টপার লড়বে শিরোপার জন্য। 7 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে নেপাল, সমান পয়েন্ট নিয়ে 2-এ বাংলাদেশ, আর 6 পয়েন্ট নিয়ে 3-এ আছে ভারত। নিজেদের চতুর্থ ম্যাচে মারিয়া মান্ডাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। কোনো জয়ের দেখা না পেয়ে এরই মধ্যে বিদায় নিয়েছে লঙ্কানরা। তাই সমীকরণ বলছে ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে স্বাগতিক বাংলাদেশের। নেপালের বিপক্ষে ড্র, ভুটানকে বড় ব্যবধানে হারানোর পর ফেভারিট ভারতের বিপক্ষে জয়, সব মিলিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলার জয়িতারা। এখনো যাই নাই, যেহেতু এখনো শ্রীলঙ্কার টিম বাকি আছে, আর আমরা যদি ওদের হারাইতে পারি তো অবশ্যই ফাইনাল বিজয়ের মাস। সেক্ষেত্রে আমাদের অবশ্যই দেশবাসীদেরকে ভালো খেলা উপহার দিতে হবে। এদিকে আসলে দলের ফুটবলারদের পারফরমেন্সে সন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট। ঘরের মাঠের সুবিধার পাশাপাশি জয়ের ধারাবাহিকতা বজায় রেখে ফাইনাল খেলতে লাল সবুজরা শতভাগ প্রস্তুত। পল স্মলির অধীনে প্রত্যেকটা ক্ষেত্রে তারা পুঙ্খানুপুঙ্খানুরূপে সব কিছু কিন্তু পালন করছে। একটা ভালো ফুটবল খেলবে এবং ভালো ফুটবল খেলে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আন্ডার 15, আন্ডার 16, আন্ডার 18 তারা কিন্তু তাদের যোগ্যতা দিয়ে তাদের প্রমাণ করেছে। অতএব এই আন্ডার 19-এও তাদের যোগ্যতা দিয়েই তারা প্রমাণ করবে। বয়সভিত্তিক পর্যায়ে এর আগেও বেশ কবার সাফল্য পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই সফলতার অনুপ্রেরণা সঙ্গী করে এবারও ট্রফি জিতবে ছোটন বাহিনী, এমনটাই প্রত্যাশা সবার। দীপু, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনারদের বুস্টার ডোজ দেওয়া শুরু। পরীক্ষামূলকভাবে ফাইজারের টিকা নিলেন 5 মন্ত্রীসহ 30 জন। পর্যায়ক্রমে শুরু হবে সারা দেশে। বর্ডার গার্ডকে আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। বিজেপি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাহিনীর সদস্যদের চেইন অফ কমান্ড মেনে চলার নির্দেশ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।